আমার মনে হয় যে খুবই অল্প বয়স, এখনো 20-এর কোঠায় পা রাখো নাই। এরই মধ্যে প্রেম হইল, বিরহ হইল, এত দীর্ঘ একটা সময় গেল। আমি না তোমার লাইফটা যখন চিন্তা করছি আমার মনে হয়েছে যে এত অল্প বয়সে এত কিছু তো হওয়া আসলে সম্ভব না বোন। হাউ ইট স্টার্টেড বলবো আমাকে, কেমন করে শুরু হলো এই অদ্ভুত একটা যাত্রা? যাত্রাটা আমার 14 বছর থেকে শুরু হয়, যখন আমি ক্লাস 8-এ পড়ি। ওকে। তখন তো খুবই মানুষের অনেক আবেগ কাজ করে। মানে তুমি ক্লাস 8-এ প্রেমে পড়ছো? প্রেমটা খুব অদ্ভুত। কখন কখন যে কাকে ধরে কেউ আসলে বলতে পারে না। কারো 14 বছরের প্রেম হয়, কারো 60 বছরও প্রেম হয়। প্রেমের আবেগ, প্রেমের অনুভূতি, এগুলা মানুষ বুঝতে শিখে যখন, তখন হয়তোবা সেটাকে প্রেম বলে না, সেটাকে আবেগ বলে না, সেটাকে মোহ বলে না। সেটা আমার মনে হয় যে তখন ম্যাচুরিটি কাজ করে। আমার প্রেমটা খুব সুন্দরভাবে আমার জীবনে এসেছে। আর আমাকে প্রথম দেখাতেই ভালো লাগে। আমার 5 বছর রিলেশন ছিল। প্রথম কোথায় দেখা হয়েছিল? প্রথম দেখা আমার স্কুলে। হ্যাঁ। আমাদের হচ্ছে টিফিন টাইম দিছিল। তারপরে হচ্ছে আমরা নিচে নামি আমার কিছু ফ্রেন্ডদের সাথে। আমি টিয়া কালারের একটা ড্রেস পরা থাকি। এখন সব মনে আসছে। হ্যাঁ, তার এত পছন্দ হয় আমাকে যে সে দ্বিতীয় দিনই হচ্ছে আমার নাম্বার কিভাবে যেন ম্যানেজ করে, আমার সব কিছু ম্যানেজ করে সে আমাকে বলে, আমি না তোমাকে অনেক পছন্দ করি, আর আমি তোমার সাথে প্রেম না, আমি তোমাকে বিয়ে করতে চাই। সো আমার মনে হয়েছে আমার লাইফে আমি অনেকগুলো প্রেম করছি। হুম হুম আমার অনেক ছেলে ছিল যারা হচ্ছে আমাকে একবার দেখার পরে বলছে যে তোমাকে না অনেক ভালো লাগছে, আমি হুম তোমার সাথে প্রেম করতে চাই। কিন্তু কেউ না কখনো এভাবে বলে নাই যে আমি তোমাকে ডিরেক্ট বিয়ে করতে চাই। হুম যখন সেই কথাটা বলে, তখন আমার কেমন যেন একটু লাগছে যে সবাই তো সবসময় প্রেম করতেই চাইছে, হুম বাট এই ছেলেটা তো আমাকে বিয়ে করতে চাইছে। হুম। তাহলে আমার মনে হয় সে আমার জন্য পারফেক্ট। তারপর একটু একটু করে আগাই। আমাদের প্রথম দেখা, প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি প্রপোজ করছিল কোথায়? আমাদের বাসার পিছনে। বাসার পিছনে প্রপোজ মানে? হ্যাঁ, সে আমাকে ফোন করে, কি হুম করো? আমি বলছি যে ভালো লাগতেছে না, আমার একটু পেটে ব্যথা করতেছে। হুম তো সে বলতেছে যে কেন? আমি বলছি এমনিতেই। হুম বলছে আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য 5 মিনিট সময় বের করতে পারবে? আমি বলছি কেন? হুম বলছে 5 মিনিট আমি তোমার সাথে একটু দেখা করব। হুম তো আমি ভাবছি ইটস ওকে ফাইন, বাট আমি কিন্তু বাসা থেকে বের হতে পারবো না, আপনি আইসেন। হুম। বলছে আচ্ছা ঠিক আছে, কারণ তার বাসা আমার বাসার পাশেই ছিল। আচ্ছা। সে যখন আসে আমি দেখি সে আমার জন্য চকলেটস, আইসক্রিম, আচার এগুলা নিয়ে আসছে। হুম তো সবকিছু না তাকে আমার ডিফারেন্ট মনে হয়েছে, মানে হুম সবার থেকে খুব আলাদা। হুম আর তার সাথে আমি যে 5 মিনিট দাঁড়ায় কথা বলছি, সে আমাকে এত টেক কেয়ার করতেছে। আমি কোথায় দাঁড়াইছি সে আমাকে সেটা দেখতেছে। সে বলতেছে একটু এপাশে এসে দাঁড়ান। হুম তখন অনেক শীত ছিল। সে আমাকে বলতেছে যে আপনার ঠান্ডা লাগতেছে না? তো সবকিছু মিলিয়ে না আমি তার আসলেই প্রেমে পড়ে যাই, যে এত ভালোবাসা, এত কেয়ারিং এমন একটা মানুষ লাইফে থাকুক না।
আর হুম তখন তো আমার 14 বছর। আমার অনেক বেশি ভালোবাসা ছিল। হুম আমার মনে হয় যে সেই ভালোবাসাটা আমার 14 বছরে আমার জীবনে না আসে, আমার 40 বছরে আসা উচিত ছিল। হয়তো বা 14 বছর যে ভালোবাসাটা এসেছে সেটাকে আমি ধরে রাখতে পারিনি, বা সে আমাকে ধরে রাখতে পারেনি। যেটা 40 বছরে আসতো সেটা হয়তো বা কখনো আমাকে ছেড়ে যেত না। তারপর একটু একটু করে আমাদের ভালোবাসা বাড়ে, আমাদের সুন্দর একটা গল্প হয়। সে আমাকে এত ভালোবাসা দেখাইছে যে একটা সময় এমনও হয়েছে যে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে পর্যন্ত যেতে চাইছি, যে ভালোবাসার মানুষকে যদি বিয়ে করি ফ্যামিলি তো একদিন মেনে নিবে। ওই 14 বছর বয়সে? তারপরে হচ্ছে সে আমাকে অনেক ভালোবাসা দেখাইছে, অনেক কিছু। একটা সময় আমি তাকে বলি, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? সে বলছে যে হ্যাঁ। আমি বলছি আমার না কেমন একটু খটকা লাগতেছে, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো কিনা। বলছে যে কেমন খটকা লাগতেছে। কিন্তু অনেস্ট বি, সে আমার সামনে কখনো কোনো মেয়ের দিকে তাকায় নাই। সে আমাকে এত ভালোবাসা দেখাইছে। তার ফ্রেন্ড সার্কেলরা বলতো যে তুমি বিয়ে করো না এখনই এর জন্য এরকম, যদি বিয়ে করো তোমাকে তো সবাই বউ পাগল বলবে। তাহলে আমার মনে হয় আমি হয়তোবা তার মানসিক শান্তির কারণ হইতে পারছি, হুম তার শখের নারী হইতে পারছি, যার কারণে সে আমার মধ্যে সবসময় মানসিক শান্তি খুঁজে পাইছে। সে আমাকে বলছে যে সে আমার সাথে হ্যাপি থাকবে হুম অলওয়েজ। তার সেই ভালোবাসা, এত কথা, এত আবেগ, 5 বছর পরে যখন আমাদের বিয়ের কথা চলছে, হুম। আমার দায়িত্ব নেওয়ার কথা চলছে, তখন কেন তার মনে হয়েছে যে আমি তার জন্য পারফেক্ট না? মানে যখন ফ্যামিলিতে প্রস্তাব পাঠালো হ্যাঁ। তখন বলতেছে পারফেক্ট না? হ্যাঁ, তখন বলতেছে আমি তার জন্য পারফেক্ট না, আমার আরেকটু ম্যাচুরিট হওয়া দরকার। আর তোমার হ্যাঁ। একটু বড় হওয়া দরকার। হ্যাঁ। তো তাহলে 14 বছর থেকে প্রেম করতেছিল কেন? এই কথাগুলা না এখন বলতে গেলে আমার আসলে নিজেকে আমি কন্ট্রোল করতে পারবো না। আমার মনে হচ্ছে কি, তখন আমি ঠিক ছিলাম, তার আবেগ কাজ করছে। যখন তার আবেগটা শেষ হয়ে গেছে তখন সে বুঝতে শিখছে যে না, আমার জন্য মনে হয় সে পারফেক্ট না। আর যখন তার জন্য আমার আবেগ কাজ করছে, সেটা আমার মনে হয়েছে যে না, সেই মানুষটা আমার জন্য পারফেক্ট। আপনি জানেন, একটা মানুষের সাথে যখন রেগুলার কথা হয়, আমি কি করতেছি, আমি কখন খাচ্ছি, কখন ঘুমাচ্ছি, একদম কন্টিনিউ একটা মানুষকে আমি বলছি যে আমি এই তো আজকে এই সময় ঘুমাবো, কালকে ওই সময় উঠবো, একটা রুটিন করছি। হুম। হুট করে যখন সেই মানুষটার সাথে আমার কথা হয় না, তখন আমার কেমন লাগতে পারে? এই যে যন্ত্রণা। প্রথম কবে তোমাকে এই অনুভূতি সে দিল যে সে তোমার সাথে নাই? 2 বছর আগে, 2023, মাসটা ছিল সেপ্টেম্বর, হুম 19শে সেপ্টেম্বর। হুট করে সে আমার ফোন ধরতেছে না। আমি তাকে একের পর এক কল করতেছি, সে আমার কোনোভাবেই ফোন ধরতেছে না। কারণ সে আমাকে সবসময় কল দিত। হুম হুট করে তার এই অচেনা মুখ, অচেনা কথা, অচেনা ব্যবহার আমাকে কেমন যেন একটু, আমি না তখন বেশি ভাবতাম, হুম যাকে আসলে বেশি ভালোবাসে মানুষ তাকে নিয়ে বেশি ভাবে। সো আমি তাকে একের পর এক কল করতেছি, প্রায় 7টা কল দিছি। হুম। সে আমার লাস্ট ফোনটা ধরে বলতেছে, কি বলবা, ডিস্টার্ব করবা না, কিছু বলবা, ইমার্জেন্সি কিছু? এর আগের দিন সব ঠিক ছিল? হ্যাঁ, ইমার্জেন্সি কিছু বলবা। আমার তখন তাকে বলার মতো আর কিছুই ছিল না, যে না কিছু বলবো না, তুমি কি করতেছো। বলতেছে আমি আমার মতো আছি, তুমি তোমার মতো থাকো। সে আমার ফোনটা কেটে দেয়। তখন আমি তাকে একটা টেক্সট করি যে দেখো, আমার যদি কোনো ভুল থাকে তুমি আমাকে বলো, তুমি আমাকে বোঝাও যে না এটা এভাবে না এভাবে। আমি আমি সেটা নিজের মতো করে ম্যাচুরেট করে নিব। মানুষ তো একদম প্রথম থেকে ম্যাচুরেট থাকে না। হুম তুমি আমাকে বলো, কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। হুম সে আমাকে বলে যে আমি তোমার সাথে এখন কথা বলতে পারবো না, একটু পরে কথা বলতেছি। তো আমি তাকে আর একটা বারের জন্য ফোন দেইনি। তখন একদিন কথা না হইলে মনে হইতো যে সে আমার সবকিছু, আমি তাকে ছাড়া বাঁচবো না। তখন আমি চিন্তা করি যে আমি তাকে ছাড়া 2 সেকেন্ড কিভাবে থাকবো।
আমি তাকে ছাড়া এই যে রুটিন করে তার সাথে কথা বলতেছি, এটা আমি কিভাবে মানে নিজের মতো করে কিভাবে নিজে করব? আমি কি অন্য কাউকে এভাবে ভালোবাসতে পারবো? যে মানুষটা ছোট্ট একটা মানুষের মতো আমাকে এত যত্ন করছে, এত ভালোবাসা দেখাইছে, আমার মনে হয় যে পৃথিবীতে যদি কেউ কাউকে ভয়ঙ্কর ভাবে কষ্ট দিতে পারে, সেটা হচ্ছে ভালোবাসা। সে আমাকে এত পরিমাণ ভালোবাসা দেখাইছে, এত পরিমাণ যত্ন নিছে, এত পরিমাণ কেয়ার নিছে। তখন আমার মনে হয়েছে যে আমার মনে হয় যে যে মা আমাকে জন্ম দিছে, যে বাবা আমাকে এত সুন্দর করে মানুষ করতেছে, সে বাবা মার কাছ থেকে আমি এত সুন্দর, এত ভালোভাবে ভালোবাসা পাইনি। ওই মানুষটা আমাকে এত সুন্দর করে, এত গুছায়া, মানে একদম বড় করতেছে, সে মানুষটা হুট করে আমার জীবনে নাই। তখন আমি তাকে বলি, আসলে তুমি কি চাও? সে আমাকে বলে যে আমার তোমাকে এখন আর ভালো লাগতেছে না। শুট। তখন না আমি আয়নার সামনে যায় দাঁড়াই, আমি কি দেখতে অসুন্দর? আমার কি আরেকটু সুন্দর হওয়া উচিত ছিল? আমার কি আরেকটু ফর্সা হওয়া উচিত ছিল? আমার চোখগুলা কি আরেকটু সুন্দর হওয়া উচিত ছিল? আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না। কারণ ভালোবাসা তো কারো কখনো চেহারা দেখে হয় না, ভালোবাসা হয় মন থেকে, আত্মা থেকে। যখন একটা মানুষের সাথে একটা মানুষের সবকিছু ম্যাচিউরড হয়, মিলে, তখন তো একটা মানুষের সাথে ভালোবাসা হয়, মায়া কাজ করে। তাহলে আমি তো তার চেহারা দেখে প্রেমে পড়ি নাই, সে আমাকে এত সুন্দর করে যত্ন করছে, এত ভালোবাসা দেখাইছে, আমি তো সেগুলার প্রেমে পড়ছি। হুম। তাহলে সে, আমি কি তাকে এতদিন এত, মানে আমি কি তাকে তার মতো করে রাখতে পারিনি? আমি কি তাকে তার মতো করে ভালোবাসতে পারিনি, যে সে আমার কাছে নাই? একটা সময় মনে হয়েছে যে বাঁচবো না। তোর চোখটা টলটল করতেছে কেন বলো তো? অনেক কষ্ট করে পানিটাকে ধরে রাখছি, কারণ একমাত্র আমার সঙ্গী ছিল এই পানি। যখন আমি আমার বেডে যেতাম, তখন আমার ফ্যামিলির কোনো মানুষ আমার কাছে থাকতো না। দিন শেষে তো আমি একা। যখন আমি অনেক কান্না করতাম, তখন আমার চোখের পানি যখন চোখ দিয়ে পড়তো, তখন আমার মনের মধ্যে শান্তি ফিল হইতো। আর তখনই আমার মনে হইতো, পৃথিবীতে যদি কেউ কারো সঙ্গী হয়, কেউ কারো কাছে একদম ফিল থেকে আসে, সেটা হচ্ছে চোখের পানি। তোমার হাত হাত। দেখা একবার ক্যামেরায়। সে যখন আমাকে ফার্স্ট আমার লাইফ থেকে চলে যায়, এরকম কর, একটু মানুষ দেখুক কি কি জঘন্য ভাবে হাতটা এইটা, করছে। এটা, ও মাই গড, ও মাই গড, অনেক কষ্ট করে হাসতেছি। ও মাই গড। কি করি নাই তার জন্য? সে চাইতো আমি সবসময় পর্দা করি, আমি পর্দা করতাম। সে চাইতো আমি লিপস্টিক পরবো না, পরতাম না। সে চাইতো আমি, আমার কোনো ছেলে ফ্রেন্ড থাকবে না, আমার রিলেটিভসের মধ্যে কোনো ছেলে থাকবে না, ইটস ওকে, আমি কারোর সাথে কথা বলবো না। তখন আমার আসলে এমন মনে হয়েছে, সে যদি আমাকে রাইট নাও বলে যে তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবা না, আমি সেটাতেও রাজি ছিলাম। তুমি হাতের এই কাটাটা দেখো, হাউ ডিড ইউ ডিড, মানে এরকম নিয়ে সামনে নিয়ে এসে কেমনে একটা মানুষ হাত এইভাবে কেমনে কাটতে পারে? কি করছিলা? আগুনে পোড়ায় দিছি। পাগল তুমি, এইটা পুরেও না তাকে আমি পাইনি। পাগল তুমি। কেমনে? চুলার মধ্যে? না, গ্যাসের উপরে ধরে রাখছি, যন্ত্রণা দিছি নিজেকে। পুড়তেছে এবং তুমি তারপরে ধরে রাখতে হ্যাঁ, ধরে রাখছো? হ্যাঁ, আমার চোখ দিয়ে একটু পানি পড়ে নাই, আমার ভিতরে কোনো কষ্ট হয় নাই। কারণ একটা মানুষ খুব সুন্দর করে ভালোবেসে যদি একটা মানুষ ছেড়ে যায়, সেই মানুষের থেকে কষ্ট এই দুনিয়া তার কিছুই হয় না, আমার মনে হয় না। এগুলো তখন একটুও কষ্ট হয় নাই। তখন ইচ্ছা করছে নিজের জীবনটাকেও দিয়ে দিই। অনেক, অনেক বাজে, আসলে অনেক বাজেভাবে ঠকছি আমি। যখন আমি হাত কাটি, যখন আমি হাত পুরাই, তখন আমার ফ্যামিলি আমাকে বলে যে কি হয়েছে, এরকম করতেছোস কেন? কাউকে ভালোবাসোস আমাদেরকে বল, আমরা আনি। সে কই আছে? আমার বাবা বলে যে তুমি যদি কাউকে ভালোবাসো, সে যদি নদীর মাঝখানেও থাকে, কাঁটা বাগানেও থাকে, আমি তোমাকে এনে দিব, কিন্তু নিজেকে এভাবে শেষ করে দিও না। আব্বা? হ্যাঁ, আমার বাবা তোমার বলে। বাবা?
বাপরে মুখ দেখাবা কেমনে এই ছেলের জন্য করতেছো যার কোনো ফিলিংসই নেই? তখন আমার আমার বাবা, আমার মা আমাকে অনেক সাপোর্ট করে। আসলে পৃথিবীতে বাবা মা ছাড়া কেউ কখনো আপন হয় না। এই যে কিছু কথা আছে যে পৃথিবীতে বাবা মার পরে হচ্ছে স্বামী, যে একদিন বাবা মাকেও ছেড়ে দিতে হবে কিন্তু স্বামীকে ধরে রাখতে হবে। কোন স্বামী? যে স্বামী নিজের স্বার্থের জন্য স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিবে, যে স্বামী স্বার্থের জন্য বাচ্চা সহ একটা ওয়াইফকে ছেড়ে চলে যেতে পারবে, তাহলে কে আছে? বাবা মা। ও কি অন্য কারো প্রেমে পড়ছিল? আমি আসলে জানি না, আমার কপালটা এতই খারাপ। মানুষ তো লাস্ট মোমেন্টে শোনে যে, আমি যদি জানতাম যে সে আমার কোন কারণে চলে গেছে, আমি তো নিজেকে একটু শুধরাইতে পারতাম, আমি তো নিজেকে নিয়ে ভাবতে পারতাম যে আসলে আমার এটা করা উচিত ছিল না, আমি কেন করছি, আমার মনে হয় যে আরেকটু ভালো হওয়া উচিত ছিল। কিন্তু সে আমাকে এইটাও বলে নাই, তোমার এটা খারাপ লাগতেছে তুমি এটা করো না। সে আমাকে এটাও বলে নাই। সে হুট করেই, তুমি আমাকে ডিস্টার্ব করো না। তখন অনেক বাচ্চামো করছি, অনেক কান্নাকাটি করছি। আপনি চিন্তা করেন আমি কত পরিমাণ কান্না করছি, কত পরিমাণ চোখের পানি ফালাইছি, যে এখন আমি এই যে কথাগুলো বলতেছি আমার চোখ দিয়ে একটু পানি আসতেছে না। আমার জাস্ট হৃদয়টা হৃদয়হীন হয়ে গেছে। আমার তখন মনে হয়েছে যে এই মানুষটাকে ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাব। আর লাইফে যদি কোনো ছেলে মানুষ থাকে, এই মানুষটাই থাকুক। তখন আমার বাবাকে আমি বলছি যে বাবা, তুমি আমাকে ওরে এনে দাও না, আমি ওর সাথে থাকতে চাই। তখন আমার বাবা কি বলছে জানেন? আমার বাবা বলছে, তুমি যদি তার কাছে তাকে চাও, তুমি কখনো পাবা না। যদি আমার কাছেও তাকে চাও, তুমি তাও পাবা না। শুধুমাত্র একজনের কাছে চাও, যে তোমাকে তাকে এনে দিতে পারবে, আল্লাহ। নামাজ পড়ো, দোয়া করো। আমি বলছি বাবা আমি পারবো না। আমি কিভাবে পারবো? যে মানুষটাকে এত ভালোবাসছি আমি, কিভাবে তারে ছাড়া থাকবো? সে বলছে যে কিছু করার নাই, নামাজ পড়ো, আল্লাহকে বলো। তখন আমি একটা কথাই বলছি, যদি সে আমার নসিবে না থাকে, যদি সে আমার ভাগ্যে না থাকে, তুমি তাকে আমার মন থেকে নিয়ে যাও। তুমি কি মিস করতা? সে আমাকে ফোন করে বলতো, তুমি খাইছো, তুমি কি করতেছো, আমি না তোমাকে অনেক মিস করি। এই, আমরা বিয়ে করব না? আমাদের অনেক সুন্দর একটা বেবি হবে, আমাদের সংসারটা অনেক সুন্দর হবে। আমার মনে হয় ভালোবাসা বলতে কিছু নাই, এত আবেগ এগুলো কিছু না। রীতিমতো আমি তাকে এটাও বলছি যে আমার না অতিরিক্ত কোনো চাহিদা ছিল না তার প্রতি। আমার শুধু চাহিদা সবকিছু মিলিয়ে টোটালে ছিল তার কাছ থেকে একটু সময়, সে আমাকে একটু সময় দিক, আমি এটাই চাইছি। আমি তাকে বলছি, তুমি যদি আমাকে নিয়ে 20 টাকার বাদাম কিনো, রেশমি এক মুঠো চুড়ি দাও, একটা ফুল দাও, আমি এতেই হ্যাপি, আমার আর কিচ্ছু লাগবে না। আর বিয়ের পরে তুমি আমাকে যেভাবে রাখবে আমি ওইভাবেই থাকবো, আমি এর থেকে বেশি কিছু চাই না। বাট তুমি আমার থেকো, তুমি আমার প্রতি লয়াল থেকো, আমি আর কিছু চাই না। সবচেয়ে বাজে সময় কখন কাটছে আপু? যখন আমার পাশে কেউ ছিল না, তখন এই কথাগুলো আমি কাউকেই বলতে পারিনি। কারোর সাথে বন্ধু বান্ধব কেউ তো ছিল না লাইফে? কারণ সবার কাছে আমি ওকে এমন ভাবে প্রেজেন্ট করছি, ও পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক, ও আমাকে অনেক ভালোবাসে, ও আমার প্রতি অনেক লয়াল। ওকে। ভালোবাসলে ওকেই ভালোবাসবো, আর প্রত্যেকটা ছেলের ওর মতো হওয়া উচিত। কিন্তু আমি আবার সেই ফ্রেন্ড সার্কেল, সেই মানুষজনের কাছে কিভাবে বলবো যে সে আমাকে ঠকাইছে? ভালোবাসার কথা শেয়ার করা যায়, ঠকানোর কথাটা শেয়ার করা যায় না। যারা ঠকছে তারা নিজেরা নিজেদের কাছে ঠকছে, নিজেদের কাছে বলছে, নিজের চোখের কাছে বলছে, নিজের চোখের পানির কাছে, নিজের মনের কাছে। এই কথাগুলো কাউকে বলা যায় না। সে তো আমাকে স্ক্রিপ্ট ছাড়া ঠকাইছে। সে কখনো, আমার না একটা ইচ্ছে, আমাকে যদি কখনো বলা হয় যে তুমি 1 মিনিটের জন্য অদৃশ্য হয়ে যাবে, তখন তুমি কি করতে চাও? কি করতেছো?
আমি তার মনের মধ্যে ঢুকতে চাই। তার মনের মধ্যে আমার জন্য কতদিনের জন্য ভালোবাসা ছিল সেটা আমি দেখতাম। আমিও ওইভাবেই যেতাম। আমি তাকে মন থেকে ভালোবাসতাম না। আমি যদি দেখতাম সারা জীবনের জন্য আমার প্রতি তার ভালোবাসা আছে, আমি তাকে একদম সারা জীবনের মতো ভালোবাসতাম। সে যে আমাকে 5 বছর পরে ছেড়ে দিবে এটা যদি আমি জানতাম, আমিও হয়তো বা তার সাথে ওইভাবেই চলতাম, ওইভাবেই কথা বলতাম। আমার এত ভালোবাসা, এত অনুভূতি আমি কিছুই দেখাতাম না। তুমি আমাকে বলছিলে যে এই 5 বছর পরে 2 বছরের ব্রেকআপ, তারপর আবার ফিরতে চায়। হোয়াট অ্যাবাউট ইট? যখন সে আমাকে ছেড়ে যায়, আমি নিজেকে শেষ করতে চাই। হাত। কোনোভাবেই নিজেকে বাঁচায় রাখার মতো কোনো ক্লু আমি পাইনি। আমার 5টা বছর আমার জীবন থেকে নষ্ট হয়েছে। আমার কত ফ্রেন্ড সার্কেল ছিল যাদেরকে আমি ওইভাবে পাত্তা দিতাম না, কোনো কিছুই না। আমার মনে হতো যে সে আমার সবকিছু। কারণ সে বয়ফ্রেন্ড হোক, অ্যাজ হাজবেন্ড হোক, তার সাথে প্রথমত দরকার খুব ভালো একটা বন্ধুত্ব। যে বন্ধুত্ব ওইভাবে থাকবে, সে পৃথিবীর সবকিছুর মধ্যেই থাকতে পারবে। সবকিছু শেষ হয়ে গেলেও কখনো বন্ধুত্ব শেষ হয় না। তো যখন আমাকে ছেড়ে যায়, সে যদি আমার খুব ভালো বন্ধু হতো তখন তো সে আমাকে একটাবার জন্য কল করতো যে কি অবস্থা দোস্ত, তুই কি করতেছোস। তখন তো আমি তাকে শেয়ার করতাম যে দোস্ত, আমি না একজনের কাছে খুব বাজেভাবে ঠকছি, আমার এখন কি করা উচিত। আমি তাকে ওইভাবেও পাইনি, কোনোভাবেই পাইনি। আমার তখন মনে হয়েছে যে না, মৃত্যুর মতো খুব ভয়ঙ্কর যন্ত্রণাকেও আমি খুব সুন্দর করে ভাবছি যে আমার মনে হয় যে মৃত্যুটাই এখন আমার জন্য যথেষ্ট। তারপরে অনেক কান্নাকাটি করি। তারপরে কেন যেন আমার মনে হইছে, না, আমি তার জন্য কেন মরবো। আমি যদি মারা যাই, সে অন্য কাউকে খুঁজে নিবে। আমার বাবা মা তো আর আমাকে পাবে না। রাইট। তখন তারা কি নিয়ে বাঁচবে। রাইট। সে আমাকে ছেড়ে গেছে, সে আমাকে হারাইছে, আমি তাকে হারাইনি। রাইট। আমার বাবা মা, আমার ভাই বোন, এদের জন্য আমি বেঁচে আছি। তখন আমার খুব, আমি জানি না, আমার এত জিদ, আমার এত অভিমান, মানে এত কিছুর মধ্যেও যখন একটা বারের জন্য একটা কথা আমার মাথায় আসছে যে কার জন্য মরবা, নিজের জন্য বাঁচো, নিজেকে শক্ত করো। তুমি যার জন্য নিজেকে চেঞ্জ করবা, সে একদিন তোমাকে ছেড়ে দিবে। একদম। নিজের জন্য নিজে চেঞ্জ হও, সেটাকে তোমাকে স্ট্রংলিটি দিবে। খুব দারুণ কথা বলছো। সে তোমাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে, যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার কাছে ফিরতে বাধ্য। ভেরি গুড। তখন আমি ডিসিশন নেই, আমি কিছু করব। সাবাস। তখন আমার বাবা বলল তুমি বাইরে কোনো কিছু করতে পারবা না। আমার বাবার খুব শখ ছিল আমাকে অ্যাডভোকেট বানাবে, কিন্তু তুমি তো তখন গাধা, তুমি তো অ্যাডভোকেট হতে পারবে না। তখন আমার মনে হয়েছে যে না, কিছু একটা করব। হুম। কত কিছুই তো আছে। এই যে পরিমণি আপু, কি অপু স্ট্রং, বিশ্বাস আপু, কি স্ট্রং তারা। এদেরকে ছেড়ে গেছে, এদের কিছু হয়েছে, এরা কত স্ট্রং, রাইট। কত সুন্দর করে নিজের জীবনকে এগিয়ে যাচ্ছে। আজকে যারা তাদেরকে হারাইছে তারা আফসোস করে, সঠিক। তাদের মধ্যে কোনো আফসোস নাই। তাদের এই, মানে সবকিছু মিলিয়ে না আমার অন্যরকম একটা অনুভূতি হয়েছে। তখন আমি ঢাকাতে আসি, ভোলা থেকে। ভোলা থেকে ঢাকাতে আসি। ওকে। রঙিন দুনিয়া, নতুন শহর, যানজট। তখন মনে হইছে এই ঢাকাতে না কেউ কারো আপন না। একদম। ঢাকাটা ঢাকার মতো ঢেকে থাকে। ওই ঢাকনাটা উঠায়া যা আছে তা নিজের মতো করে মস্তিষ্কর মধ্যে ঢুকাও, নিজের মতো করে সেটাকে রিচার্জ করো। তখন আমি চিন্তা করতেছি আমি কি করব। অভিনয় এগুলা কিছুই আমার মধ্যে ছিল না। তখন আমি ভাবতেছি যে আমি কি করলে ও আমাকে দেখবে। হ্যাঁ। ও মানে তার হ্যাঁ, তার তার চোখের সামনে আসার জন্য হ্যাঁ, একদম হ্যাঁ, শুরু করছিল। আচ্ছা। সে আমাকে দেখবে কি এমন করলে। হুম। আমি তো চাইলে অনেক কিছুই করতে পারি। হুম। তখন আমি একটা গ্রুপে অ্যাড হই, হুম। যেখানে ফটোশুট করা হয়। সেখানে আমি গেলাম। সেখানে আমাকে বলতেছে
আপু তুমি খুব সুন্দর করে কথা বলো, তুমি কি নাটক করো, অভিনয় করো? আমি হুম বলছি না। বলতেছে ছোট্ট একটা ডায়লগ আছে, তুমি কি এটা দিতে পারবে? হুম আমি বলছি আই উইল ট্রাই। হুম সে আমাকে বলছে ওকে, 15ই আগস্ট আমাদের শুট, কল টাইম এইটা, তখন এত কিছু বুঝতাম না। হুম কল টাইম এইটা, ড্রেস আপ এগুলো, কস্টিউম এগুলো, তখন তো আসলে এগুলো জানতাম না। হুম তখন সবকিছু মিলিয়ে সে আমাকে বলে যে বাসার সামনে গাড়ি যাবে, হুম তোমাকে পিক করবে। আমি বলছি ঠিক আছে আপু। তখন যাই। আমার ফার্স্ট শুট শারাফ আহমেদ জীবন জীবন। ভাইয়া, হুম ওনার সেটে। মানে ওইখানে যাওয়ার পরে এই মানুষগুলাকে দেখে না আমার খুব ভালো ফিল হচ্ছে, অনুভূতি কাজ করতেছে। এই মানুষগুলাকে তো সবসময় আমি টিভিতে দেখতাম, হুম তাদেরকে খুব কাছ থেকে দেখতেছি। আমার অন্যরকম অনুভূতি, অন্যরকম। তো হচ্ছে এখন আমি চিন্তা করতেছি এদের সাথে কাজ আমি কি করব। হুম। আমার মধ্যে খুব ভয় মানে ভয় কাজ করতেছে। আমারও করছিল। আমি কি ঠিক করতে পারবো? এরা কি ঝাড়ি মারে? এরা কি করবে? হুম তখন খুব সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করলাম। ওকে। নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করলাম, কেউ আমাকে জাস্ট 1 সেকেন্ডের জন্য বলতে পারে না তুমি কি নতুন। সাবাস। সবাই বলতে আপু তুমি কতদিন ধরে অভিনয় করো, কত বাহ। বছর ধরে, কনফিডেন্ট। এইখানে কিভাবে আসছো? তখন আমার মনে হয়েছে আমি যদি এখন বলি যে এখানে আমি জাস্ট নতুন, সবাই আমাকে পেয়ে বসবে। আমি যদি বলি আমি অনেক কাজ করছি, সবাই একটু হলেও ভাববে যে না, আপু মিডিয়া সম্পর্কে খুব ভালো জানে। হুম তারপরে কাজটা করলাম, একে একে অনেক কাজ আসতেছে আমার। ওই কাজটা আহ, মানে পাবলিশ হওয়ার পরে এখন কল করতেছে আপু আপনি কি ওই অত তারিখে ফ্রি আছেন, আমাদের এত কাজ, আপনার পেমেন্ট এত। তখন নিজেকে মনে হয়েছে যে না, আমি এই প্রফেশনে থাকবো। ওকে। দ্যাটস গুড। আমার লাইফে আমার মনে হয় যে এটাই বেস্ট ডিসিশন। আমি আগাই, দেখি লাইফে কি আছে। ওকে। সবাই তো কোনো না কোনো গল্প থেকেই আসে, একদম একদম একদম। আমিও না হয় আমার সেই ছোট্ট একটা গল্প থেকেই আসি। তারপর অনেক কাজ পাচ্ছি আলহামদুলিল্লাহ, সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে। সে আবার খোঁচানো শুরু করলো কবে থেকে? আমার আমি লাস্ট সেবি বাংলাদেশে একটা প্রমোশন ভিডিও করি, জি। আমি কিছুদিন আগে একটা অ্যাওয়ার্ডও পাই। বাহ। সেটা আমি আমার আইডি থেকে যখন ছাড়ি, তখন হয়তো সে নাও দেখতে পারে, কিন্তু ওগুলা যেই মানে প্রফেশনাল ভিডিও, যে প্রফেশনাল পেজ ওগুলা থেকে পাবলিশ হচ্ছে, সে অনলাইনে তো আছে, তার কাছে অবশ্যই গেছে। হুম। সে আমাকে তখনও কল করে নাই। যখন আমি আমার মতো আগাচ্ছি তখন আমি ভুলে গেছি তাকে। আর সাবাস। আমি তাকে এমন ভাবে ভুলে গেছি, আমার মাথার মধ্যে শুধু একটাই ইন্টেনশন, আমি সামনে আগাবো। যে আমাকে ছেড়ে গেছে, আমি এমন কিছু করতে চাই সে যেন আবার ফিরে আসে আমার লাইফে। তখন আমি তাকে আর কখনো পাত্তা দিব না। আমি তখন তাকে একদম আমার লাইফই রাখবো না। দরকার নাই, যে গেছে সে আবার যাবে। তাকে তুমি একবার মাফ করবা, আবার সে আবার এই ভুলটা করবে। একবার চলে গেলে আর সে যাওয়ার অভ্যাস হয়ে যায়। হ্যাঁ। তখন এত এত ছেলেরা আমাকে নখ দিচ্ছে, এত এত ভালোবাসা, আপু তোমার চোখগুলো অনেক সুন্দর, তোমার কথা বলার স্টাইলটা অনেক সুন্দর, তোমাকে না অনেক ভালো লাগে। তখন আমি একটু ভেঙে পড়ছি। তাদের চোখে তো আমি সুন্দর, তার চোখে আমি কেন সুন্দর না? তারা তো আমাকে এত ভালোবাসা দেখাচ্ছে। আমি আর ভালোবাসায় পড়বো না, আমি আর কারো মায়ায় পড়বো না। নিজের মতো করে বাঁচবো, ফ্যামিলির জন্য বাঁচবো। আমি যদি আজকে কিছু করতে পারি, আমার ফ্যামিলির মানুষ একদিন বলবে যে না, আমার ওই মেয়েটা এটা করছে। এছাড়া পৃথিবীর কারোর, কারণ এত মানুষের এত চাহিদা, এগুলো তো আসলে একটা মানুষের পক্ষে সম্ভব না পূরণ করার। একটা মানুষ তো সব সময় সঠিক হতে পারে না। আমি নিজেও জানি আমি নিজে পারফেক্ট না, আমার মধ্যে কোনো না কোনো ভুল আছে। এত কিছু জানার পরও আমার নিজের মতো করে আগাচ্ছি। আপু তোমার লাইফ থেকে এই যে 14 বছর কিশোরী বয়সে প্রেমে পড়া, বিচ্ছেদ, নিজের নানানভাবে ক্ষতিগ্রস্ত হওয়া করা,
আবার কাজে ফেরা, নিজেকে প্রতিষ্ঠিত করা, সে ফিরে আসা। এ থেকে যদি মানুষের শেখার থাকে কি আছে বলো তো? শেখার অনেক কিছু আছে। সে আমার সাথে যখন রিলেশনে ছিল 5 বছর, 5 বছর পরে তার মনে হয়েছে আমি তার জন্য পারফেক্ট না। হুম, ওকে ফাইন, ওই তো যা করার করছি, নিজেকে শেষ করছি, নিজেকে ভাঙছি। যখন আমি আমার মতো আগাচ্ছি, আমি আমার মতো একটা জায়গায় যাচ্ছি, হুম। তার এখন মনে হচ্ছে আমি তার জন্য পারফেক্ট। তার এখন মনে হচ্ছে আমি তার লাইফে থাকলে সে হ্যাপি থাকবে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি আমার সাকসেস, আমার এত কিছু পাওয়া, সে আমাকে অনলাইনে দেখছে, অনলাইন প্ল্যাটফর্মে আমি আছি, এটা তো আমার করা উচিত ছিল। সে যখন বেকার ছিল, আমি তার সাথে রিলেশনে গেছি, আমি তার সাথে বিয়ে পর্যন্ত যেতে চাইছি, তার সাথে স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার ছিল। আমি সবকিছু করতে পারতাম। আমি তো তখন তাকে বলিনি তুমি বেকার, তুমি কিছু করো না কেন। আমাদের সমাজে না এই চাপটা এখন বেশি হচ্ছে। একটা মেয়ের এত পরিমাণ চাহিদা, একটা ছেলের মানসিক এত অশান্তির কারণ রাইট। তার ভালোবাসার মানুষের কাছ থেকে পাচ্ছে। সঠিক। এত কিছু আশেপাশে দেখার পর আমার একটা জিনিস মনে হয়েছে, সে যখন আবার বিয়ে করবে, সে যখন ওই নারীর কাঁধে মাথা রাখবে, তখন তার আমার কথা মনে পড়বে। আমি তার কাছ থেকে অনেক কিছু চাইনি। আমি বলছি সব কিছু থাকুক, তার মধ্যে তুমি আমার ফার্স্ট প্রায়োরিটি। তুমি সহ্য করতে পারবে ওই দৃশ্য দেখলে? কষ্ট হবে, মানায় নিব। যার সাথে 1 মিনিট কথা না বললে খুব কষ্ট পেতাম, তাকে ছাড়া তো 2 বছর ছিলাম, নিজের মতো করে ছিলাম। ভালোবাসা বলতে না কিছু নাই। সে আমাকে ঠকাইছে না, সেও একদিন ঠকবে। নিয়ম প্রকৃতির। প্রকৃতি ছেড়ে দেয়, ছাড় দেয় না। দেয় না। এবং সে বিরহ। আমাকে প্রতি রাতে কাঁদাইছে। সে একদিন এমন ভাবে কাঁদবে, এমন ভাবে সে ঠকবে, দিনকেও রাত মনে হবে। দিনকে রাত, সেকেন্ডকে টাইম, বছর, মাস, অনেক কিছু মনে হবে। বাট তোমার সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে তোমার সফলতা। আমার মনে হয় একটা মানুষ যখন একটা মানুষকে ছেড়ে যায়, তার ভেঙে পড়া উচিত না। রাইট। তার নিজেকে এত কঠিন ভাবে, এত বাজে ভাবে না, খুব ভালোভাবে স্ট্রং রেখে সামনে আগানো উচিত। কি আছে লাইফে দেখতে চাওয়া, সঠিক। এমন কিছু নাই যে এটা একটা মানুষ পারবে না। সঠিক। মানুষ চাইলে সবকিছু করতে পারবে, সব। বিরহে সফলতার গল্প তুমি। অবশ্যই। থ্যাংক ইউ আপু, ইট ওয়াজ গুড টু টক টু ইউ অ্যান্ড উই উইশ ইউ অল দ্য বেস্ট। তুমি আরো আগায় যাও আর তোমার স্টোরিটা সবার ইন্সপিরেশনে কাজে লাগুক সেই দোয়া করছি। ভালোবাসলে তার মায়ায় না,